দর্শক স্বাগত সবাইকে। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, রপ্তানি আয় আর রেমিটেন্সের ধীরগতিতে দীর্ঘ সময় ধরে দেশে চলছে ডলার সংকট। দেশের আর্থিক খাত নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে এক ধরনের অনিশ্চয়তা। এর মধ্যেই ব্যাংক খাতে এগুচ্ছে মার্জার প্রক্রিয়া। অন্যদিকে চড়া দ্রব্যমূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। মূল্যস্ফীতি ৯% নিচে নামানো যাচ্ছে না। তো এমন অনেক চ্যালেঞ্জ এখন দেশের অর্থনীতিতে। দর্শক, আজ আমরা এসব নিয়েই আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ। আরও আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছেই শুরুতে জানতে চাইব, আমরা বলছিলাম মূল্যস্ফীতির চ্যালেঞ্জের কথা। গত বছরের এপ্রিল থেকে ৯% উপরে অবস্থান করছে মূল্যস্ফীতি। অনেক উদ্যোগের কথা আমরা শুনছি, মুদ্রানীতির মাধ্যমে এটা একটু টেনে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাজারে যখন আমরা দেখছি যে চড়া দ্রব্যমূল্য আসলে মূল্যস্ফীতিকে বারবারই উস্কে দিচ্ছে, তো মানে আপনাদের মতামতটা কি? কেন মূল্যস্ফীতি কমাতে আমরা পারছি না? সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের অনেক দেশই কিন্তু মূল্যস্ফীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়কালে যে আমরা দেখছিলাম যে খুব ঊর্ধ্বগতি, সেটা কিন্তু কমে আসছে। আমরা পারছি না কেন? পারছি না কারণ হলো আমাদের দেশের আভ্যন্তরীণ অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতি একটা আছে, আর একটা আছে আমি বলবো যে অনেক বেশি প্রাতিষ্ঠানিক। ফলে দুটো জায়গাতে ভিন্নতা আছে। আপনার অর্থনৈতিক পরিস্থিতিও অন্যান্য জায়গায় একই রকম না, আপনার প্রাতিষ্ঠানিক মেকানিজমের ক্ষেত্রে হয়তো একটা তারতম্য রয়েছে। তো অর্থনৈতিক নীতির ক্ষেত্রে যেটা বলি যে আমরা তো একদিকে আপনি ভাবছেন যে আমার তো মূল্যস্ফীতি হয়েছে, তো এটা তো বিশ্ববাজার কমেছে, এবং আমার মনে আছে যে প্রথম যখন বাড়লো, বিশেষত তার ৬-৭ মাস পরে আমরা যখন মার্চ মাসের দিকে, তো ওটা হলো আমি নভেম্বর ডিসেম্বরের দিকেই আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে এটা কমে আসবে, এবং এটা প্রেডিকশনটা বোঝা গেলো যে এটা কোপিংটা হয়ে যাচ্ছে বিশ্বের সাথে, এটা দাম স্টকটা নেমে আসবে। কিন্তু তখন বাংলাদেশের কমবে না, এই প্রেডিকশনটা আমাদের ছিল। কারণ এবং তখন একটা বড় জায়গা ছিল যে নীতি নির্ধারকের কাছ থেকে যে এটা বৈশ্বিক কারণেই হয়েছে এবং এটা আমাদের এটা কিছু করার নাই, সুতরাং এটা আমাদের মেনে নিতে হবে। তো আসলে কথাটা হলো যে আমরা তখন বলেছিলাম যে এইটা বৈশ্বিক কারণে বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কিন্তু এটাকে আর বেশি দিন আমরা দোষারোপ করতে পারবো না, এবং সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। কারণ হলো আপনি দেখেন আমার একই সময়ে ওই যে পরিস্থিতি, সেখান থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমার মতো এত বড় অর্থনীতির ভিতরে কিন্তু এত বড় ডিভ্যালুয়েশন হয় নাই। হ্যাঁ, টাকার মান যে কমে গেল, এইটা তো খুবই মানে দ্রুত গতিতে হয়েছে। এবং যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এখন যেটা অফিসিয়ালভাবে যেই মূল্য নির্ধারণ করা হয়েছে, সত্যিকার অর্থে ব্যবহারিকভাবে তো এটার মূল্য দর যাই বলে এটা তো কমেছে আরও অনেক বেশি। কারণ যেটা অফিসিয়াল রেট আছে এটাতে কেউ ইম্পোর্ট করে না। হ্যাঁ, সো ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস এটার ভিতরে আছে। তো অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা, ইম্পোর্ট করে না তো আমরা তো সব ইম্পোর্ট করি না, তো সেইটার কারণে কি হয়? কিন্তু আসলে সত্যি কথা হলো যে আমরা যেগুলো দেশেও উৎপাদন করি সেইটারও কিন্তু যেই কাঁচামালগুলো বা যেই আপনার ইনপুটগুলো দরকার হয়, এইটা কিন্তু একটা বড় অংশ আমরা আমদানির উপর নির্ভরশীল। ফলে সেইটা একটা থাকে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার বিভিন্নভাবে তো অন্যান্য চাপগুলো রয়েছে। আমার যেই ধরনের প্রণোদনা দেবার কথা, যেই ধরনের আমার পরিস্থিতি হওয়ার কথা, ওইটা আমাদের পারছি না, কারণ সরকারের আর্থিক সক্ষমতা কমে গেছে। তো একই সাথে আপনি দেখেন তখন আমাকে ভর্তুকি কমাতে হয়েছে। তো ভর্তুকি কমাতে হলে যেভাবে গ্যাসের দাম বেড়েছিল, এক রাতের ভিতরে 50% বাড়ায় দেওয়া হলো, তেলের দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো, তো উৎপাদন খরচ আবার আগের মতো বাড়ছে। দ্বিতীয় সর্বশেষ যদি অর্থনৈতিক আরেকটা বিষয় বলি, সেটা হলো যে মূল্যস্ফীতি, অর্থনীতি একটা কথা যে মূল্যস্ফীতি আনে। সুতরাং আপনি এটাকে বলেন স্পাইরাল এফেক্ট। হ্যাঁ, একটা আর একটাকে ট্রিগার করতে থাকে, যাই জন্যই এটাকে কন্ট্রোল করতে হয়। তো এবং যেই কন্ট্রোল মেকানিজমের কথা বলছেন, সুদের হার বাড়ানো হয়েছে, এটা তো পরিষ্কারভাবে বাড়ানো হয়নি না। এখন বিনিময় হার বাজারের ভিতরে আছে না, এটাকে সুদের হার বাজারের ভিতরে রেখেছেন। তো ওইটাও আস্তে আস্তে করবো। তো ওষুধ তো কাজ করে না। আপনার তো এক মিনিট বললেন যে আমি কেটে গেছে আমার ওইটারে
আচ্ছা আস্তে আস্তে পুরোটাকে ব্যান্ডেজ না করে অর্ধেক অর্ধেক করে একটু একটু করে ব্যান্ডেজ করতে থাকতে, রক্তক্ষরণ তো হচ্ছে, তো আপনি তো দুর্বল হবেন, এখন বলছে আমার দুর্বল লাগে কেন, এইটা তো আর হতে পারে না। হ্যাঁ, তো আপনি সবসময় পিছিয়ে যাচ্ছেন, আপনি এদিক দিয়ে অ্যাডজাস্ট করতেছেন, ওখান দিয়ে আরও বেড়ে যাচ্ছে। এবং এখনও যেই পদ্ধতিতে সুদের হার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আমার অর্থনীতি ভাষায় বলেন, আমি জানি যে বিজনেস যারা করেন, যারা ইনভেস্ট করেন, তাদেরকে এটা অবশ্যই কঠিন সময়ে এটা মনে হবে যে তাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে, অন্য জায়গাও বাড়ছে। কী হবে এটা এমনভাবে যদি আপনি অ্যাভারেজে যেটা বাড়াচ্ছেন এটা আবার নামিয়ে আনাও কিন্তু তখন কঠিন হবে, মার্কেট অ্যাডজাস্ট হবে না, স্লোলি এটা বাড়ছে, এটা স্লোলি আবার কমার সময় স্লোলি কমবে যখন পরিস্থিতি যদি আপনার ভালো হতো। তো এইটা একটা পরিস্থিতি, এবং যেটা হচ্ছে যে আমরা অর্থনীতির ভিতরে বলে একটা এক্সপেকটেশনের ব্যাপার। হ্যাঁ, যে আপনি এক্সপেকটেশন কি, আপনি যদি বাংলাদেশে একটা চায়ের দোকানদারকেও জিজ্ঞেস করেন না, উনিও বলবে যে না সামনে তো ডলারের দাম আরও বাড়বে, এটা আরও হবে, এখন যেটা আছে ঠিক নেই। এটা ওই মানুষটাও বুঝে গেছে যার কিছু ইম্পোর্ট করে না, যারা তো জীবনে ডলার দেখেও নাই সামনে। হ্যাঁ, তো এক্সপেকটেশন যখন আপনি তো বলেন যে একটা হবে, তখন আপনি ওই এক্সপেকটেশনের বিহেভিয়ার করেন, তখন আপনি ডলার হোল্ড করার চেষ্টা করেন, আপনি চেষ্টা করুন একটু পরে আনা যায় কিনা, হ্যাঁ আমি এটাকে সেভ করি কিনা। তো এই ধরনের বিভিন্ন মেকানিজম যেটা আরও ট্রিগার করে। ফাইনাল পয়েন্টটা আমার মনে হয় যে এটা নিয়ে অনেক কথা হয়েছে, এক্সপ্লেন করার কিছু, সেটা হলো যে হাজারটা বাজারের এবং অর্থনীতির সূত্রের বাইরের ঘটনা তো আমাদের এখানে ঘটে। আমাদের এখানে বাজারের ভিতরে কারসাজি চলে, আমাদের এখানে বাজারের ভিতরে বিভিন্ন ধরনের জোট হয়ে দাম বাড়ানো হয়, সেটাকে আবার ধমক ধমক দিতে হয়, সেটা ধমক ধমক ধরে একটু নামে, তারপর আবার আগের জায়গায় চলে যায়। আমাদের পরিবহনের ক্ষেত্রে যে পরিমাণ চাঁদাবাজি, এটা সরকারি রিপোর্টের ভিতরে বের হয়েছে, যেরকম হয়, এগুলো তো স্বাভাবিক পর্যায়ে না। এবং আমি শুনেছি যে এখন এটা তো প্রমাণ করতে পারবো না, বাট লোকে বলে আর কি যে যেহেতু মূল্যস্ফীতি হয়ে গেছে, চাঁদার হারও বেড়ে গেছে। তো এইটা তো একটা ভিন্ন পরিস্থিতি। এখন আপনি যে অ্যাডজাস্টমেন্ট করবেন, এখানে যখন 10টা জায়গায় আপনি 10টা অঙ্ক যখন আপনি পারেন না, তা আপনি একটা অঙ্ক যখন মোটামুটি শিখে ওটা ঠিক করলেন, তো এই একটা অঙ্কের সমান কাজ করবে, বাকি 9টা অঙ্ক তার আপনি করেন নাই। স্টেপ একটা নিয়েছি, 2টা নিয়েছি, এইভাবে আসলে আলোচনা করাটা কঠিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ক্ষেত্রেই যে পদক্ষেপগুলো আছে, এটা আমরা ওই ইংরেজিতে বলতে হয় যে হাফার্ডেড, হ্যাঁ, পুরোপুরি নেন না, একটা মাঝামাঝি একটা নিয়েছেন। মানে করণীয়গুলো আপনার কাছ থেকে আবার শুনবো আমরা একটু। আশরাফ আহমেদ, আপনার কাছে আসতে চাই। তৌফিকুল ইসলাম খান যেটি বলছিলেন যে ঔষধ কাজে লাগছে না, মানে আপনাদের কি মনে হয়? কাজে লাগছে না, পুরোপুরি কাজে লাগছে না। এখানে আমি কেন একটু দ্বিমত পোষণ করি, এবং মানে আপনার সাথে দ্বিমত পোষণ করি। তৌফিক ভাই যেটা বলেছেন অর্থনীতিবিদ হিসেবে, কিন্তু উনি স্পেসিফিক জিনিসটা বলেছেন এখানে, যেখানে আমার আপনার বোঝার গ্যাপ হতে পারে। দেখুন একটু যদি লেট মি এক্সপ্লেইন, যে দেখুন আমরা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কি করেছি, মনিটারি পলিসি স্টেপস নিয়েছি, ফিসকাল পলিসি স্টেপস নিয়েছি। মনিটারি পলিসি কি, আপনার সুদের হার বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে, লিকুইডিটি সাপ্লাই কমানো হয়েছে মার্কেটে। ফিসকাল পলিসি হচ্ছে আপনি সরকারি ব্যয় সংকোচন করেছেন। এখন এই প্রসেসগুলোতে কিন্তু কাজ করতে সময় নেয়। আপনার ইনফ্লেশন মানে তো যেটা বলছিলেন যে দেখুন ইনফ্লেশন ওভারনাইট বাড়ে না, এটার একটা স্পাইরাল এফেক্ট আছে। এটা যখন অনেকগুলো ধাপ পেরিয়ে যখন বাড়ে তখন এটা টের পাওয়া যায়। একই রাস্তায় আপনি যদি ওষুধটাও দেন, এটা একটা সময় দিতে হবে। আমরা কিন্তু এফেক্টিভ স্টেপ নেওয়া শুরু করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তার আগে কিন্তু আসলে আমরা এই মনিটারি পলিসি টুলস যেগুলো, এটা ঠিকমতো ব্যবহার করাই হয়নি। শুরু করা হয়েছিল ফিসকাল পলিসি টুলস দিয়ে। আবার মনিটারি পলিসি টুলসের ব্যাপারেও দেখুন বাংলাদেশের একটা ইউনিকনেস আছে। মানে ব্যাপারটা ইউনিকনেস বলতে এরকমভাবে বলি যে অর্থশাস্ত্রের কিংবা অর্থনীতির তত্ত্বের বাইরে না, কিন্তু একটা এক্সাম্পল বলি। দেখেন আমেরিকাতে আপনার ব্যাংকিং সিস্টেমের যত টোটাল লোন আছে তার 70% হচ্ছে রিটেল মর্টগেজ, মানে আপনার হোম লোন কিংবা এই ধরনের কনজিউমার লোনস। ওখানে কি, এবং আমাদের কিন্তু উল্টা, আমাদের প্রায় 90% হচ্ছে বিজনেস লোনস, মানে আমাদের টোটাল লোনের 90% হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক ব্যবহার হয়। আচ্ছা, এখন আমেরিকাতে ইন্টারেস্ট রেট বাড়লে যেটা হয় যে মর্টগেজ রেট পরের দিন বেড়ে যায়, বেড়ে গেলে আপনার ডিসপোজেবল ইনকাম সাথে সাথে কমে যায়। আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের ডিসপোজেবল ইনকামের এই খেলাটা হয় শুধুমাত্র 10% অফ ব্যাংক লোনের ক্ষেত্রে। বাকি 70% কিংবা 90%-এর ক্ষেত্রে ব্যাপারটা হয় যে বিজনেসগুলোর কাছে যখন সুদের হার বেড়ে যায় তখন কস্ট বেড়ে যায়, কস্ট বেড়ে গেলে সাপ্লাই প্রেশার ক্রিয়েট করে। সো অর্থনীতির ভাষায় উল্টো সাপ্লাই সাইডে প্রেশার ক্রিয়েট হয়, যেই কারণে আপনি
ধরেন আমেরিকার মতন অর্থনীতিতে আপনি 1% ইন্টারেস্ট রেট বাড়লে ইনফ্লেশন যতটুকু কমবে বাংলাদেশ যত দ্রুত এবং যতখানি কমবে বাংলাদেশে কিন্তু ওই রেটে কমবে না, কমবে। যে কারণে আমি বলছি এটা অর্থশাস্ত্রের বাইরে কিছু না, কিন্তু ওই 1%-এর জায়গায় আপনার আমেরিকাতে 1% কমলে, ইনফ্লেশন কমলে আমার হয়তো 0.5% কমবে কিংবা 0.75% কমবে। উদ্যোগগুলো তো বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই নেওয়া উচিত। হ্যাঁ, মানে বাট সেটা নেওয়া হচ্ছে কি না, আপনি যতই বাস্তবতায় বিবেচনায় নেন, আপনার সিস্টেমের যে ইম্প্যাক্ট এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে সুদ হারের মূল্যস্ফীতি কন্ট্রোল করতে গেলে সুদ হার কন্ট্রোল করতেই হবে, একটা অ্যাসপেক্ট। সেকেন্ড, আমি যেটা মনে করি যেখানে আমাদের দেশে, এটা আমি অবশ্য প্রমাণ করতে পারবো না গবেষণা ছাড়া, যে ফিসকাল মেজার্সের এফেক্ট ইনফ্লেশনে অনেক বেশি। কারণ আমাকে যদি জিজ্ঞেস করেন যে এই যে আমরা যে গত 4-5 বছরে যে ইনফ্লেশনটা দেখছি, এটা শুরুটা আসলে কোথায়? বিশ্বের সব দেশের মতনই আমাদের কিন্তু শুরু হয়েছিল কোভিডের প্রণোদনার থেকে। কোভিডের সময় দুনিয়া শুধু সবকটা সেন্ট্রাল ব্যাংক যেই সিস্টেমগুলো, মনিটারি সিস্টেমে যে পরিমাণ টাকা কিংবা যেই পরিমাণ মুদ্রা পাম্প করেছে, এই ইনফ্লেশনটা কিন্তু গ্লোবালি তার এফেক্ট। ইউক্রেন যুদ্ধটা একটা সিমটম অথবা ট্রিগার পয়েন্ট বলবো আমি, মানে ট্রিগার পয়েন্ট। ওখানে 3-4টা একটা লজিস্টিক্সের ইস্যু ছিল, সাপ্লাই চেইনের একটা ডিসরাপশন ছিল, সেটা তো আছে। আপনার এনার্জি প্রাইসের ইমপ্যাক্ট। বাট ওটা আশরাফ ভাই যেটা বলেছেন, আমরা সবসময় অর্থনীতির বিষয়তে আজকে না, এটা অনেক আগের থেকে গবেষণার ভিতরেও আছে যে আপনার আমরা যেটাকে উন্নয়নশীল দেশ বলি, উন্নয়নশীল দেশে সবসময় আপনার রাজস্ব নীতি দ্রুত এবং বেশি কার্যকর হয়, কারণ আমার অর্থনীতি ওইটার সাথে যুক্ত। আমার মুদ্রানীতির সাথে যেহেতু বললেন যে আমার দেশ আগের চাইতে আমরা অনেক কানেক্টেড হচ্ছি, আরও বেশি যুক্ত হচ্ছি, কারণ আমার ব্যাংকের ভিতরে নিয়ে আছে, কিন্তু এইটা আমার কাজ করতেও কম সময় নিবে, মানে বেশি সময় নিবে এবং অপেক্ষাকৃত কম কার্যকর হবে। এখানে আমি একটা জিনিস না বলে পারছি না। দেখুন, আমরা সবাই, এবং বিশেষ করে আমাদের সিনিয়র পলিসি মেকাররা যারা আমাদের অগ্রজ যারা, আমরা সবাই বড় হয়েছি একটা এলডিসিতে, মানে হতদরিদ্র একটা দেশে। বাংলাদেশ কিন্তু এখন আর হতদরিদ্র দেশ না, আমরা একটা উন্নয়নশীল দেশ, লোয়ার মিডল ইনকাম বলি। আচ্ছা, আমাদের হিস্টোরিক্যাল প্রবলেমসগুলো কিন্তু এখন আর রেলেভেন্ট না। এখন আমরা কিন্তু অনেক নতুন প্রবলেমের ফেস করি, যেই প্রবলেম আমরা হবে আমাদের কখনো চিন্তাও করিনি। এবং তার থেকেও ডেঞ্জারাস জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আগামী 10-15 বছরে আমরা কিন্তু উন্নয়নশীল দেশের এই কাতারেও থাকবো না। আমাদের গ্রোথ অ্যাসপিরেশন অনুসারে আমরা টার্গেট করছি 2041 সালের মধ্যে আমরা উচ্চ আয়ের দেশ হব। এই ট্রানজিশনের জন্যে যেই চ্যালেঞ্জগুলো আসবে, তার সাথে আমাদের গত 50 বছরের কিংবা এখনকার চ্যালেঞ্জ দিয়ে যদি চিন্তা করি, এটা কোনোভাবেই মিলবে না। এটা দিয়ে আমাদের যে কারেন্ট চ্যালেঞ্জ মোকাবেলার যে মেকানিজম, এগুলো দিয়ে আমরা আসলে উন্নত দেশ হতে পারবো না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আশরাফ আহমেদ, আপনি বলছেন, আমি একটু জানতে চাচ্ছি যে মানে আপনাদের জায়গা থেকে আপনাদের পরামর্শ কি থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বা কোন জায়গাগুলোতে মোটা দাগে কাজ করলে হয়তো এটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে? আমরা মনে করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে মেজার্সগুলো নেওয়া হচ্ছে এটা কার্যকরী হবে এবং মূল্যস্ফীতি একটা পয়েন্টে নেমে আসবে। এটার জন্য আপনাকে প্রয়োজনীয় সময় সেটা দিতেই হবে। এগুলো তো আর ওভারনাইট রিয়্যাক্ট করে না। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি আসলে আমাদেরকেও একটু রেসপন্সিবল হতে হবে। দেখুন, মূল্যস্ফীতি আমাদের একমাত্র প্রবলেম না। মূল্যস্ফীতি কমানোর জন্যে আপনি যে ব্যবস্থাগুলো নিতে হয়, এটা যদি আপনি খুব সিভিয়ারলি নিয়ে নেন, তখন যেটা হয় যে তখন আপনার ইকোনমিতে একটা রিসেশন ক্রিয়েট হয়। আমি একটা এক্সাম্পল দিই। আপনি সুদের হার বাড়ালে ইনফ্লেশন কমে। সুদের হার বাড়াতে বাড়াতে যদি আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যান যেটা আসলে আর যারা বড়োয়ার, যে আমাদের তো 90% যেটা বলছিলাম যে 90% ব্যাংক বড়োয়ার ব্যবসায়ীরা, এটা যদি আমরা সাস্টেন করতে না পারি, তখন যেটা হবে দুটো ফ্যাক্টর কাজ করবে। এক, ব্যবসায়ী হিসেবে আমাদেরকে দেখতে হবে যে আমরা তখন আমাদের নিজেদের সার্ভাইভালের জন্য একমাত্র অপশন হবে জব কাট করা, মানুষজন ছাঁটাই করা। সেটা যদি হয়, সেটাতে ধরেন আপনার একটা বড় ধরনের চাপ পড়বে অর্থনীতিতে, বাড়বে, বেকারত্ব বাড়বে। দ্বিতীয় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমরা যদি এই যে লোন, যেগুলো আউটস্ট্যান্ডিং লোন আছে, এগুলো 20% লেভেলে ইন্টারেস্ট নিতে গেলে আমরা শোধ করতে পারবো না, কারণ আমাদের আন্ডারলাইং ব্যবসা থেকে 20% জেনারেটেড হবে না।
তখন যেটা হবে, তখন আপনার এনপিএল যেটা কুরিন বলি আমরা, এই জিনিসটা বিস্ফোরণ হয়। মানে ভেরি সিম্পল, একটা ব্যাংকিং সিস্টেমে যদি আপনার ইন্টারেস্ট রেট আপনি হঠাৎ করে 2-3 গুণ বাড়িয়ে দেন, আপনার এনপিএল কিন্তু 2-3 গুণ বেড়ে যাবে। 2-3 গুণ এনপিএল বেড়ে গেলে দেখা যাবে যে ব্যাংকে যে ক্যাপিটাল আছে সেটা খেয়ে যাচ্ছে, তখন ব্যাংকগুলো কলাপস করবে। সো এই ব্যাপারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যে সুদহারের ব্যবহার, সুদহার ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা উচিত, কিন্তু সেটা এমন একটা পর্যায়ে পর্যন্ত করা উচিত যেখানে আমাদের আন্ডারলাইং এই প্রবলেমগুলো হবে না কখনো। মানে সোজা কথায় আপনার রিসেশন কোনোভাবে যাতে ক্রিয়েটেড না হয়, রিসেশনের প্রেশার যাতে কোনোভাবে ক্রিয়েটেড না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে একটু যদি আমরা একটা ওয়ার্নিং সাইন আমি হিসেবে বলে রাখি, দেখুন আপনি যদি আমাদের যে কোয়ার্টারলি জিডিপি যখন হিসাব করা হয়, ওখানে যদি অক্টোবর ডিসেম্বর কোয়ার্টারের স্ট্যাটিস্টিক্স দেখেন, ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অলরেডি কিন্তু এই ধরনের একটা প্রেশারে আছে। সো যেই কারণে আমি মনে করি যে মূল্যস্ফীতি কমানোর জন্য যদি ব্যবসা বাণিজ্যের উপরে এই চাপটা এমন কোনো পর্যায়ে নেওয়া না হয় যাতে এই ব্যবস্থাটা কলাপস করে যেতে পারে। সো এই জিনিসটা মাথায় রেখেই আমার মনে হয় মূল্যস্ফীতি কমানোর থেকে, মানে ইকোনমি যদি না থাকে, আপনার মূল্যস্ফীতি বাড়লে আজকে প্রবলেম হবে, কিন্তু যদি আপনি ইকোনমিক প্রোডাকশন ক্যাপাসিটি যদি আপনি নষ্ট করেন, সেক্ষেত্রে আপনি এই মূল্যস্ফীতির এই যে ইকোনমিক ডাউন সাইকেল যেটা, ডাউনওয়ার্ড স্পাইরাল যেটা, এটাতে কখনোই বেরোতে পারবেন না। তো ইনফ্লেশনে প্রেশারের কথা আমরা সাধারণ মানুষের মুখে খুব বেশি শুনছি, বিশেষ করে চড়া দ্রব্যমূল্যের ক্ষেত্রে। সাম্প্রতিক সময় আমরা যদি কিছু রিপোর্ট দেখি, বিবিএস এর ডেটা, শহরাঞ্চলে সানেমের একটা জরিপ ছিল, শহরাঞ্চলে দারিদ্র্য বাড়ছে, বস্তিবাসীর সংখ্যাও বাড়ছে। মানে এই জিনিসগুলোর সাথে আসলে নতুন করে দরিদ্র হওয়ার জনসংখ্যার বাড়ছে কি না, মানে আপনাদের কি মনে হয়, মানে তাদের জীবনযাত্রাতে এটার একটা ইম্প্যাক্ট আছে? এটা খুবই স্বাভাবিক। সেটা হলো যে আমরা হিসাব করি কি, মানে আমরা তো যখন দারিদ্রতা মাপি তখন তো আমরা দেখি যে এখানে একটা লাইন, এই লাইনের উপরে কারা আছেন, নিচে কারা আছে। আমরা যেটা অনেক সময় এটাকে অনুধাবন করি না ঠিক মতো, সেটা হলো যে এই লাইনটা যখন এখানে আছে, এই লাইনের খুব কাছাকাছি কতজন আছে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি হলো ভালনারেবল নন পুয়ার, মানে ওনারা বিপন্ন গরিব নন আর কি। হ্যাঁ, তো এটার অর্থ কি, মানে যে কোনো একটা যখন আপনার শক আসে, একটা নতুন করে দুর্বিপাক আসে, ওনারা হঠাৎ করে পড়ে যেতে পারেন। এটা খুবই পারিবারিক বা ব্যক্তিগত হতে পারে, যে কেউ একজন খুব অসুস্থ হয়ে গেল, ওনার চিকিৎসার ব্যয় চলে গেল, বা যেই মেজর আর্নিং মেম্বারটা আছে উনি একটা চিকিৎসা, এটাও হতে পারে। আবার একটা যে কোনো সময় আপনি যে কোনো শক দিলেন। এইটার সময় আমরা বোঝা গেছে দেখেন, যখন আমাদের কোভিডের মহামারী আসলো, এইটা মোটামুটি কিন্তু ধরেন আমাদের 3-4টা যে মেজর আমরা গবেষণা প্রতিষ্ঠান আছে, আমাদের সবার হিসাব তখন আমরা যা করেছিলাম সেই সময় কিন্তু সবাই আমরা দেখেছি যে একটা বেড়ে গেছে এবং বড় আকারে বেড়েছে। সরকারি, মানে মজার ব্যাপার হলো সরকার থেকে সেই সময় কোনো কিছু হিসাবের কোনো চেষ্টা করা হয়নি। 2022-এ এসে ওনারা হিসাব করলেন যখন পরিস্থিতি একটা মোটামুটি কিন্তু স্টেবল হলো। 2020-21-এ ওনারা কিন্তু এটা হিসাব করার চেষ্টা করেন নাই। তো একই রকমভাবে আবার তারপরে আপনার এই 23-এ এসে কিন্তু 24-এ এসে আবার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দাম বেড়ে গেছে। ফলে আপনার যেই আয়টা হতো, ওখানে যদি এখন আয় না বাড়ে তাহলে আপনার এটাই হবে। গত 1 বছরের বেশি সময় ধরে, আরও বেশি হবে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখন 1.5 বছর হয়ে গেছে, যে সময়টা আপনি দেখবেন যে আমাদের যে গড় মজুরির বাড়ার পরিমাণ, তার থেকে মূল্যস্ফীতি সব সময় বেশি আছে। হ্যাঁ, তো আমার অর্থাৎ হলো যে আমি গড়ে একজনের মজুরি যতখানি বাড়ছে, এবং দুটোই সরকারি হিসাব, আমাদের হিসাব না, তো এটা সব সময় বেশি আছে। তো একটা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এটা ঠিক থাকে, কিন্তু যখন এটা আপনার ধারাবাহিকভাবে এটা উপরে আছে, তার মানে কি হচ্ছে, আমার জিনিসপত্রের দাম আমার আয়ের থেকে দ্রুত হারে বাড়ছে, তার মানে আমি আগের থেকে কম কিনতে পারছি। এবং যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, অবশ্যই তাদের জীবনযাত্রার পতন ঘটছে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমরা দেখছি কিছু উদ্যোগ, যেমন 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে কম মূল্যে যেই খাদ্য সামগ্রী বিতরণ, এরকম। তো মানে সোশ্যাল সেফটি নেটের যেই আওতা আমাদের দেশে, মানে সেটা দিয়ে আসলে এই ধরনের সংকট কতটুকু উনি হাসছেন, সম্ভব? সেটা হলো, আমি দুটো জিনিস বলি, হ্যাঁ, কিছু মনে করেন না। সেটা হলো যে আমাদের
আসলে ধরেন আমি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি একটা 100 টাকার নোট নিয়ে বের হয়ে সবাইকে 1 টাকা করে দিলাম, তা আমি ফেরত আসলাম, আর বললেন যে কত লোককে সাহায্য করলেন, 100 লোককে তো সাহায্য করেছি। আশরাফ ভাই গিয়ে 50 টাকা নিয়ে একটা লোককে দিয়ে আসছেন, তো ওই লোকটা হয়েছে। তুমি বললেন যে কত দিয়েছেন, তো উনি তো বা 200 টাকা নিয়ে একটা লোককে দিয়েছেন, তুমি 200 টাকা দিয়েছেন, আমি জিজ্ঞেস করলাম কত হলো। পার্থক্য হলো যে অ্যামাউন্টটা দিচ্ছেন 500 টাকা মাসে, এইটা মানে এতই কম এখন, হ্যাঁ, এবং এটা গত 4-5 বছর অধিকাংশ সামাজিক নিরাপত্তার কাছে বাড়ে নাই, মূল্যস্ফীতি বেড়েছে 20-30%-এর মতন। এখন সরকারকে কি অনেক দোষ দেওয়া যাবে? এটা সরকারকে অনেক দোষ দেওয়া যাবে না, কারণ মানে এই অর্থে দোষ দেওয়া যাবে না, কারণ হলো সরকারের কাছে টাকা নাই। হ্যাঁ, তো টাকা না থাকলে উনি খরচ করবেন। এটাই আমি বলছি যে আপনার কতগুলো রাজস্ব সমস্যা আছে। মূল্যস্ফীতি একটা বড় কারণ, যেটা উনি বলেন না, সেটা হলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের ঋণ করতে হয়েছে একটা বছর। এটা তো আনপ্রেসিডেন্টেড। আমরা 15-20 বছরে 15-16 বছর পরে বোধহয় আমরা প্রথম এটা করেছি আর কি। তো এইটা তো সরকারের তো সেই আর্থিক সক্ষমতা নাই। দ্বিতীয় হলো যে আপনি এই একভাবে ডাইরেক্ট বলে ফেলেন না, যারা দর্শকরা দেখছেন ওনারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করেন যে কিছু জানে না, কারণ আপনি তো বিশেষজ্ঞ হিসেবে আনছেন, আপনিও এখানে বসছেন বিশেষজ্ঞ হিসেবে। 1 কোটি পরিবারকে দেওয়া হয়েছে, ও উনাদের কাছে কিন্তু খবর আছে যে ওই 1 কোটি পরিবারের মধ্যে জেনুইন কয়জন এটা কাভারেজ করেছে। আমরা দুটো জিনিস বলি, একটা বলি এক্সক্লুশন এরর, ইনক্লুশন এরর। তো 1 কোটির মধ্যে পাওয়ার কথা না, কিন্তু পেয়েছে কতজন, এইটা ওনাদের মানে ওই এলাকার ভিতরে ওনাদের কিন্তু একটা খবর আছে। হ্যাঁ, আর কারণ সুতরাং ওনারা সত্য জানেন, আমি আপনি না জানতে পারি। আর দ্বিতীয় হলো যে অনেক আছে যে যতজন পাওয়ার কথা, মানে পাওয়া যাদের যোগ্য, তাদের মধ্যে আমি কয়জন দিতে পেরেছি, ওটাকে আমরা বলি হলো এক্সক্লুশন এরর। তো ওইটার সংখ্যাও কিন্তু প্রচুর। তো উদ্যোগ ভালো, আমি এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার হয় কি যে আমি যদি আমার ওই প্রাতিষ্ঠানিক সক্ষমতায় সমস্যা থাকে, সুশাসনের ভিতরে সমস্যা থাকে, তাহলে অনেক ভালো উদ্যোগ, ভালো নিয়ত কাজে লাগে না। এবং এইটা আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় আমাদের চ্যালেঞ্জ। এবং এটা ধরেন ধারাবাহিকভাবে, এটা আজকে তৈরি হয়েছে তা না, ধারাবাহিকভাবে এটা ছিল, এটা আছে, এটা থেকে আমরা বের হতে পারি না। আমাদের বের হওয়ার জন্য যা যা করা দরকার ওখানেও পুরোপুরি আমরা কাজ করি, ডিজিটালাইজেশন থেকে শুরু করে। আপনার মনে আছে যে আমরা কোভিডের সময় ওই যে যখন না গার্মেন্টস সরকার তো খুঁজেই পান নাই, হ্যাঁ, আমরা একটা ফান্ড দিয়েছি, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবহার করতে পারেনি সরকার। হ্যাঁ, এটা সত্যি কথা। আর যেটা প্রধানমন্ত্রী যেটা দিতে চেয়েছেন, ওইটাও তো আপনার লোক পাওয়া গেল না, ডুপ্লিকেশন হলো, যা টার্গেট করেছিল তার শেষ পর্যন্ত গিয়ে প্রায় 65%-70% যদি আমার সঠিক মনে থাকে, এইরকম বোধ আমরা খরচ করতে পেরেছি। 70%-এর মধ্যে 30% আমরা খরচই করতে পারিনি। তো এইটা তো আমি কিন্তু আসলে আমি ওয়াজ ভেরি ইন্ট্রিগ বাই একটা ন্যারেটিভ বলি আপনাকে। আমি দেখুন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন নিয়ে যদি কথা বলি, আমরা যখন আমাদের 70 দশকে বাংলাদেশে হয়তো 70-80% লোক দারিদ্র্য সীমার নিচে ছিল। আমরা যখন যুব বয়সে 1990 সনে এটা মোটামুটি বাংলাদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে ছিল, যারা দুবেলা খেতে পারতেন না। আচ্ছা, এই হতদরিদ্রের সংখ্যাটা 15 থেকে 20%-এ নেমে এসছে। এটা সম্ভব হয়েছে কেন? এটা কি আমাদের যে বিভিন্ন ধরনের সরকারি আর্থিক সহায়তা কিংবা এনজিও অপারেশনস, এগুলো সবকটাই হেল্প করেছে, কিন্তু এইটার কারণে কিন্তু অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার বাইরে বেরিয়ে আসেনি। বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার বাইরে বেরিয়ে এসছে কারণ আমাদের অর্থনীতি প্রায় 1990-এর তুলনায় আপনার প্রায় 10-15 গুণ এক্সপানশন হয়েছে। আপনার অর্থনীতির প্রবৃদ্ধির গতি যখন জনসংখ্যার গতির থেকে বাড়ে, তখন আপনার গড় আয় বাড়তেই হবে। এটি হচ্ছে বেসিক গাণিতিক নিয়ম। আমাদের আপনি যদি দেখেন যে মানে এটা নিয়ে আমরা মানে সরকারি সাহায্য ডিস্ট্রিবিউশন নিয়ে অনেক কথা বলতে পারি আমরা, বাট আপনি যদি দেখেন যে সরকারি বাজেটের কত পার্সেন্ট সোশ্যাল সেফটি নেটে ইনভেস্ট করা হয়, এই সংখ্যাটা আমাদের জন্যে একটা অস্বাভাবিক রকমের বড়। আমি একটা হিসাব করেছেন, বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটি ইনভেস্টমেন্টস, এটা মানে ভেরি আনসাইন্টিফিক মেথডে করা, যেটা সরকার সরাসরি ধরেন দারিদ্র্য বিমোচনে করে ইম্প্যাক্ট ফেলে, এরকম সরকারি ব্যয়ের সংখ্যা প্রায় 30-40%-এর মতো। টোটাল
Expenditure? মানে টোটাল অ্যাবসলিউট টোটাল এক্সপেন্ডিচার না, রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা বড় চাঙ্ক ছিল, মানে পার্সেন্টেজটা এখন ধরেন এটা হবে 9%-এর মতো, কিছু একটা figure, মানে, টেনশন বাদ দেন, ইটস 9% অফ দ্য টোটাল। মানে ডাইরেক্ট ট্রান্সফার যদি হিসাব করি, ট্রান্সফার পোর্শনটা কিন্তু অনেক দেশের তুলনায় অনেক বড়। সেটা থেকে বড়, যেটা থেকে বড় ইম্পর্টেন্ট, এটা ডিবেট করতে পারি আমরা, না সরকারি হিসাব বলে 11%। বাট ওইটাতে যদি নাও যাই, বটম লাইন হচ্ছে দেখেন বাংলাদেশে কিংবা দুনিয়ার কোথাওই দারিদ্র বিমোচন ডাইরেক্ট ট্রান্সফার কিংবা গ্র্যান্টের থ্রুতে এটা হয় না। তহিকে যেই গল্পটা বললেন যে আপনি যদি 100টা লোককে 1 টাকা দেন, সেটা কিন্তু তাদের ওই দিনের পুষ্টির চাহিদাও মেটাবে না। কিন্তু আপনি যদি একটা লোককে 200 টাকা দিতে পারেন, তখন যেটা হবে সেই লোকটা সেদিনের খাওয়া পড়ার পরেও তার কিছু একটা করার পুঁজি তৈরি হবে। অর্থনীতি যদি প্রবৃদ্ধি না হয়, দারিদ্র বিমোচন হবে না। আপনি যদি ইনফ্লেশন হয়, নতুন করে লোক দরিদ্র হবে, কিন্তু সেই ভয়ে যদি আপনি অর্থনীতির প্রবৃদ্ধি আটকে দেন, তখন যেটা হবে যে এই দারিদ্র থেকে বেরিয়ে আসার যে মেকানিজম, সেটাই তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বিবিএস ত্রৈমাসিকের যেই শ্রমশক্তি জরিপের ফলাফল প্রকাশ করেছে আজকে, সেই হিসাবে 2023 সালের শেষে বেকারের সংখ্যা ছিল 24,70,000, যেটি বর্তমানে 25,90,000। এটা বিবিএস এর তথ্য। মানে বিনিয়োগ পরিস্থিতি বা মানে এই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগ পরিস্থিতি মানে মোটামুটি খুবই টাইট, খুবই খারাপ আমি বলবো এক সেন্সে। কারণ আপনি দেখুন যে ক্রেডিট ফ্লো ফ্রম দ্য ব্যাংকিং সিস্টেম গত 2 বছরে ধরেই খুব ভালো রকমের চাপে আছে। একই সাথে মূল্যস্ফীতির কারণে কিন্তু অনেক কিছু ডিমান্ড কমে গেছে। সো ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো নেই, এবং আমদানি বিধিনিষেধের কারণে এলসি খুলতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথ সিগনিফিকেন্টলি স্লো ডাউন করে দিয়েছে গত 2 বছরে। এই স্লোডাউনের মাঝখানে যে আপনার আসলে ইনফ্লেশন বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, এটাই স্বাভাবিক। এবং একটু আগে আমি যেটা বলছিলাম যে এই অর্থনীতির এই বেসরকারি খাতের এই গ্রোথটাকে যদি আরও কমিয়ে দেওয়া হয়, তাহলে এই বেকারত্বের হারটা আরও বাড়তে থাকবে। সো এইটাই আমাদের জন্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার। যে সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা ইনফ্লেশন যদি হয়, আমাদেরকে সেটা সহ্য করতে হবে। আপনাদের অভিজ্ঞতা কি, মানে ব্যাংকিং খাতের অবস্থা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? একটু ভেঙে বলি, ব্যাংকিং খাতের অবস্থা জিজ্ঞেস করলে প্রথমেই যে জিনিসটা এখন যে প্রশ্নটা আমি সবার কাছে শুনি, সেটা হচ্ছে যে এলসি খুলতে পারা যাচ্ছে কিনা, ব্যালেন্স অফ পেমেন্টের সিনারিও কি। এটা বলতে পারি যে আপনার গত ডিসেম্বর মাসেও যেই সিনারিও ছিল, বাই এপ্রিল মে নাগাদ কিন্তু সেটা অনেকখানি ইমপ্রুভ করেছে। এটার কতগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা গত বছর যেই ধরনের ইম্পোর্ট রেস্ট্রিকশনস দিয়েছিলাম, যে এলসি 100% মার্জিন ছাড়া এলসি খোলা যাবে না, ব্যাঙ্কগুলোরও একটা সমস্যা ছিল, যে এটা সেন্ট্রাল ব্যাংকের ডিরেক্টিভ না, যেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলো নিজে যতটুকু ডলার পাবে বলে বিশ্বাস করছে, তার বাইরে এলসি খোলার ব্যাপারে ঠিক সাহস পাচ্ছিলেন না স্বাভাবিকভাবে, বিকজ ইন্টার ব্যাংক থেকে তারা ডলার কিনতে পারছেন না। এই অবস্থায় আপনি যদি দেখেন যে ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমাদের ট্রেড ডেফিসিট, মানে মোট আমদানি ব্যয় এবং রপ্তানি ব্যয় মোটামুটি কাছাকাছি চলে গিয়েছিল। এই অবস্থাটা কন্টিনিউ করলে আমরা বছর শেষ নাগাদ হয়তো বা আমাদের রেমিটেন্স যদি 20-22 বিলিয়ন ডলার যাই আসে, দ্যাট উড হ্যাভ বিন অ্যাডেড টু দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। মানে আপনার 20 বিলিয়ন ডলারের রিজার্ভ তখন হয়তো বা বেড়ে 44 বিলিয়ন ডলার চলে যেত, অন্য কিছু যদি কিছু না করা হয়। সো ওই পার্সপেক্টিভে আমি বলবো যে ব্যাংকিংয়ের যে লিকুইডিটি এবং ডলার ক্রাইসিসের যে ব্যাপারটা ছিল, এটা মোটামুটি কেটে যাচ্ছে। লিকুইডিটি ক্রাইসিসটা কাটেনি, কারণ এখানে আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু প্রায় 30 থেকে 40 বিলিয়ন ডলার আমরা কিন্তু যেটা ট্রেড ক্রেডিট হিসাবে, চলতি ঋণ হিসাবে আমরা ব্যবহার করতাম, সেই ডলারটা কিন্তু আমরা ফেরত দিয়ে দিয়েছি। এই লোনটা যে রিপেমেন্ট হয়ে গেছে বেসরকারি খাত থেকে, এইটার কিন্তু রিপ্লেসমেন্ট আমরা লোকাল মার্কেট থেকে করতে পারিনি। তো ওইখানে একটা বড় শর্টফল আছে। আমরা এবং অলসো বাংলাদেশ ব্যাংকের যে আপনার কনসেশন মানে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়েছে, সেটার ফলেও কিন্তু একটা লিকুইডিটি চাপ বাড়ছে। সো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের জন্য বেশ বড় হয়ে দেখা দিয়েছে। গত বছরের যে চ্যালেঞ্জগুলো ছিল, এগুলো মোটামুটি আমরা উতরে আসছি, কিন্তু এই বছর আসলে ওই চ্যালেঞ্জগুলো পার হওয়ার পরে নতুন করে কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যেগুলো আসলে খুব বেশ মনোযোগ দেওয়া দরকার। আর ব্যাংকিং সিস্টেমে দেখুন, সব ব্যাংক সমান না।
এটা আমাদেরকে মানতে হবে। অনেক ব্যাংক আছে খুবই ভালো অবস্থানে আছে। আপনি যদি দেখেন যে ইন্ডিকেটরসগুলো যদি দেখেন, রিটার্ন অন ইকুইটি থেকে লোন কোয়ালিটি থেকে শুরু করে কোয়ালিটি অফ সার্ভিস থেকে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। অনেক ব্যাংকই খুবই খারাপ করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আশরাফ আহমেদ বলছিলেন যে কিছু ব্যাংক ভালো করছে, কিছু ব্যাংক খারাপ করছে। তো যারা খারাপ করছে বা আমরা সাম্প্রতিক সময়ে মার্জারের উদ্যোগও দেখছি, মানে যেই কারণগুলোতে খারাপ করছে সেই জায়গাগুলো আসলে আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা? আসলে তো সেই ধরনের করতে পারছি কিনা এটা তো বোঝা যাবে যে আগে হলো যে কিছু একটা করার জন্য ওটা কিছু করেছি কিনা। মার্জার হওয়া ছাড়া, মানে অভিযোগগুলো তো দীর্ঘদিনের। হ্যাঁ, মার্জার হওয়া ছাড়া, মানে মার্জারের একটা উদ্যোগ এবং এটা আমরা ইদানিং কালে এসে দেখছি, কিন্তু এটা হুকুমের উদ্যোগ। ব্যাংকিং খাতে সুশাসন, ডিরেক্টরদের দৌরত্ব, ঠিকমতো নিয়ম না মেনে ঋণ দেয়া, যাকে তাকে ঋণ দেয়া, মানে এই জায়গাগুলোতে আসলে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারছি না কেন ব্যাংকিং খাতে? আমরা এখনো পর্যন্ত সেই অর্থ উদ্যোগ দেখি নাই। হ্যাঁ, এটা তো আমি অনেকবার বলেছি, অনেক জায়গায় অনেক দিন থেকেই বলছি। কারণ ব্যাংকিং খাতের এই আলোচনা বোধহয় আমার মনে হচ্ছে, আমি ভুল না করলে 2011 থেকে 10-11 থেকে মনে হয় 11 সাল 12 সাল থেকে বোধহয় সিপিডি বলা শুরু করেছে বড়ভাবে। তো অনেকদিন তো হয়ে গেল। তো মুশকিলটা হলো যে উদ্যোগ যে দেখছি না, এটা হলো যে উদ্যোগ নেওয়ার মতো কোনো আমি স্টেপ এখনো দেখি নাই সেই অর্থে বড় আকারে। মার্জারের যে উদ্যোগ, আমি বলবো যে মার্জার একটা খুবই ন্যাচারাল ব্যাপার বিজনেসে, এবং বাংলাদেশে ব্যাংকিং খাতে মার্জার কিন্তু হয়েছে, অ্যাকুইজিশন হয়েছে আগে, হ্যাঁ, দুটোই হয়েছে, বিদেশি ব্যাংক হয়েছে, এবং এটা সাকসেসফুলি করেছে। যে ব্যাংক বাংলাদেশের থেকে চলে গেছে ওই অ্যাকুইজিশন মার্জার করে, তারা এখনও পৃথিবীতে ব্যবসা করছে, এরকম না। বাংলাদেশে করে নাই, বাংলাদেশে এটা নিয়ে গেছে, এটা ঠিক আছে। সুতরাং এটা ন্যাচারাল বিজনেস প্রসেস, হুকুম দিয়ে এটা হয় না। এবং আমার এটা যদি খুব কম কথায় বলতে হয়, আপনি নিবেন কখন, যখন আপনি মনে করছেন যে আমি আমার পক্ষেই ব্যবসাটা চালানো সম্ভব হচ্ছে না, আমি এটা হয় আমি ওনার সাথে মিলে যাব, দুজন মিলে আমরা করতে পারবো, বেটার করব আমাদের দুজনের স্ট্রেংথ ব্যবহার করে, অথবা হলো আমি ওনার কাছে দিয়ে দিব, আমি পারছি না, উনি খুব ভালো চালাইতে পারবেন, এটা ওনার কাছে ব্যবসা ভালো চলে গেছে। ন্যাচারাল প্রসেস। কিন্তু জোর করে তো চাপাই দিলে এটা হবে না। হ্যাঁ, দ্বিতীয় হলো যে আপনি যেটা বলছেন, যেটা তো সমস্যাটা দুই মুখী আর কি, যে আপনি একটা খারাপ ব্যাংকে দিলেই এটা যে ওনারা যে খারাপ হয়েছেন, আপনার অ্যাজামশন বলি আমরা, হ্যাঁ, অনুমিতি হলো যে উনি ব্যবসাটা পারেন নাই, এই জন্য, এমনি কোনো সমস্যা নাই। কিন্তু যেই বড় ডিফল্ট লোন বা কুঋণ বা অনাদায়ী লোন বলি আমরা, আমরা এটা সবাই জানি যে যারা খুব খারাপ অবস্থার ভিতরে চলে গেছে, অনাদায়ী লোন কিছু হবেই, সব ব্যাংকেরই থাকে, যারা পৃথিবীতে থাকে। তো যাদের এরকম খারাপ অবস্থার ভিতরে চলে গেছে, যাদেরকে বলতে দুর্বল ব্যাংক, ওটা নিয়ে নিতে হবে। এটা তো এরকম না যে এই লোনগুলো ফেরত পাওয়ার কোনো আশা আছে, ওনারা আনতে পারেন নাই দেখে এটা হয়েছে, বা ওই বিজনেসগুলোকে আরেকটু টাকা দিলে হয়তো তারা ব্যবসা করে আবার টাকাটা ফেরত দিতে পারবে, তা তো না। সমস্যাটা হলো এটা করা হয়েছে একটা বিরাট আকারের দুর্নীতি আর চুরির মাধ্যমে। হ্যাঁ, এটাই তো একটা বড় অংশ, তাই না? তো সেইটা আপনি যাকেই দেন না কেন, এটা কি উনি আদায় করতে পারবেন? আপনি হয়তো যাকে, ওই যে বললেন যে আপনি নিয়ম না মেনে দিয়েছেন, নিয়ম না মেনে দিয়েছে শব্দটা তো খুবই একটা সরল সোজা শব্দ। তা আপনার হয়তো একটা অ্যাসেট ভ্যালু ছিল, ওইটার এগেনস্ট আপনি 100 টাকা দিতে পারেন, আপনি মানে 1000 কোটি টাকা দিয়ে দিয়েছেন তাকে। এখন আপনি কি রিকভার করবেন, ওই অ্যাসেট থেকে কতটুকু রিকভার করবেন? আবার ওর কোনো ব্যবসাও নাই, এরকম আমরা শুনেছি যে নাই ওই কারখানা, হ্যাঁ, ওর তো কোনো একটা কারখানার নামে দেওয়া হয়েছে, ওই টাকাও নাই এরকম শুনেছে। এবং এই টাকার 1 টাকা 2 টাকা 5 টাকা না, 4000 কোটি টাকা। 4000 কোটি টাকা কত টাকা, এইটা বলার জন্য আমি বলি যে বেশিরভাগই তো ছোট নতুন ব্যাংক, কিন্তু পুরোনো ব্যাংক না। পেইড আপ ক্যাপিটাল হবে বোধ হয় 300 কোটি টাকা থেকে শুরু করে, এটা বড় জোরে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা ছিল আর কি। হ্যাঁ, আর যেটা ওনারা লুজ করেছেন এটা 30-40 হাজার, ওনার যে মূলধন, তার থেকে এইটার পরিমাণ এত। এখন এই কারণে আমরা বলি যে আর 5টা ব্যবসার মতন, এটা তো চানাচুরের ব্যবসা না যে উনি গেছেন চানাচুর নিজের পয়সা দিয়ে একটা কিনে ইনভেস্ট করছেন, না গেলে ওনার টাকা গেল, এটা তো মানুষের টাকা। যেই কারণেই কিন্তু আসলে আমাদের ব্যাংকিং খাতে
রেগুলেশনটা দরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের একটা দরকার হয়, না হলে দরকার কি? আর 5টা ব্যবসা হচ্ছে না, ওনারা যারা চানাচুর ব্যবসা করছে ওনাদের কি রেগুলেটরি কোনো অথরিটি দরকার হয় না? মানে যে ব্যবসা করতে পারবে করবে, না করতে পারলে করবে না। কিন্তু ব্যাংকের দরকার হয়, কারণ ব্যাংক মেইনলি ব্যবসাটা করেন হলো অন্যের টাকা নিয়ে। তো ওই জায়গায় সুশাসনের যে জায়গা, যারা এটা করলেন এবং আরও ফার্দার এটাকে ঠেকানো, এটা বোর্ড চেঞ্জ করেও সম্ভব না। এইটা আপনার মানে একটা শক্ত পদক্ষেপ নিয়ে আপনি যদি এস্টাবলিশ করেন যে এইটা হবে না, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডু ইট। কিন্তু এইটার কোনো সাইন এখনো পর্যন্ত আমরা দেখি না। মানে কোন পর্যায় থেকে? একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। গত সপ্তাহে আমেরিকাতে একটা ছোট একটা রিজিওনাল ব্যাংক ফেল করেছে। ব্যাংকের অ্যাসেট $6 বিলিয়ন মতো, সরি লায়াবিলিটি $6 বিলিয়ন মতো, ডিপোজিট $4 বিলিয়ন, আপনার অ্যাসেট $4 বিলিয়ন মতো। এবং যেটা হয়েছে যে ওদের ক্যাপিটাল ছিল $2 বিলিয়ন মতো। তো যেটা হয় যে যেহেতু এই যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, যে ইনঅ্যাডিকুয়েট ক্যাপিটাল আছে কিনা, এই মেজারমেন্টটা অলমোস্ট রিয়েল টাইমে করা হয়। ওরা কিন্তু ধরেন প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক দিনের শেষে এই অ্যাসেসমেন্টটা করেন। সো যখনই দেখা যাচ্ছে যে টোটাল এস্টিমেটেড লসেস, এবং এটা প্রপারলি ক্যালকুলেটেড, প্রপার এস্টিমেটেড লসেস আপনার শেয়ার হোল্ডিং মানে টোটাল ইকুইটির কাছাকাছি চলে আসছে, তখনই যেটা হয় যে ফেডারেল এফডিআইসি, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন যেটা করে, ওরা ব্যাংকটাকে ফেইল্ড ব্যাংক হিসেবে ডিক্লেয়ার করে এবং টেক ওভার করে, এবং সমস্ত লায়াবিলিটিস সমস্ত কিছু ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কিনে নেয়। এবং এটা কিন্তু গভর্নমেন্টের প্রতিষ্ঠান কিনে নেয়, এবং ব্যাংকের অ্যাসেট এবং লায়াবিলিটি তখন অন্য ব্যাংকগুলোর কাছে বিক্রি করে দেয়। অন্য ব্যাংকগুলোর কাছে যেটা হয় যে ওই যে অ্যাসেটের যে টোটাল লস যেটা, এটা কিন্তু যেই ব্যাংকটা ফেল করেছে তার শেয়ার হোল্ডাররা নিয়ে নিয়েছেন। যেই কারণে অন্য ব্যাংক যখন এটা টেক ওভার করে, তখন আসলে কোনো মানে গ্রাহকদের জন্যে কোনো ডিফারেন্সই হয় না। গ্রাহকদের ওই সেম চেকিং অ্যাকাউন্ট থেকে, এটিএম থেকে টাকা তুলতে পারছেন, লোনের ইনস্টলমেন্টও ঠিক একই সময়ে ফেরত দিতে পারছেন। এই এক্সাম্পলটা আমি দিচ্ছি কারণ দিস ইজ হাউ ব্যাংক ফেইলিয়ার্স আর ম্যানেজড গ্লোবালি। আচ্ছা, আমি এমন কোনো কারণ দেখি না যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে এই ধরনের রেসপন্সিভনেস আশা করতে পারি না। মানে সেন্ট্রাল ব্যাংক ব্যাড লোনের ক্লাসিফিকেশন কিংবা আপনার এই যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মেজার্সগুলো রিয়েল টাইমে জানতে পারবেন না, এটার তো কোনো জাস্টিফাইবল কারণ আমি বিশ্বাস করি না। প্রতি 15 দিনে রিপোর্ট করতে হয়। হ্যাঁ, এটা না বুঝতে পারার, না জানার কোনো কারণ নেই। কোনো ইন্ডিকেটর প্রতি সপ্তাহে এই বেসিক্যালি দেখুন, আমরা মানে আমি 30 বছর ব্যাংকিংয়ে কাটিয়েছি। আপনার যদি আসলে ব্যাড ব্যাংক সিনারিও হয়, এটার অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলো শুধু ব্যাংক রিপোর্ট না করলেও টের পাওয়া যায়। সেন্ট্রাল ব্যাংক আসলে ট্র্যাক করতে পারেন। আচ্ছা, আমাদের যে কালচারটা নেই সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কিংবা যে কোনো রেগুলেটরকে এই ধরনের সিনারিওতে 24 ঘন্টার নোটিশে হস্তক্ষেপ করার ট্র্যাডিশনটা নেই। এই জিনিসটাই আমার মনে হয় আইনি ক্ষমতা আছে, আইনের ব্যাপারে কোনো ওনাকে ক্লারিফিকেশনের জন্য বলবো। সেন্ট্রাল ব্যাংক কিন্তু যে কোনো সময় করতে পারে যে বেসিক্যালি আপনার ডিপোজিট প্রোটেকশনের জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স অনুসারে সেন্ট্রাল ব্যাংক যে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং এই ধরনের পদক্ষেপ যে সেন্ট্রাল ব্যাংক নিয়েছে আগে, আমাদের সামনে এক্সাম্পল আছে। আইসিবি ইসলামিক ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক টুক ওভার। সো এটা যে সম্ভব না সেটা আমি বিশ্বাস করি না। আবার একটু লেটস স্টেপ ব্যাক এ লিটল বিট। আমরা ব্যাংকিং সিস্টেমের ক্রাইসিস নিয়ে কথা বলছি, কিন্তু ক্রাইসিসটা আসলে আমি মনে করি যে এটাকে আমরা অনেক যতখানি না গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি কথা বলছি আমরা এটা নিয়ে। খুব সিম্পলি যেটা নোন এনপিএল যেটা, সেটা আসলে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারেই রিপোর্টেড এনপিএল, নোন আর কি, সেই জন্যই বলছি আমি। আননোন এনপিএল কেউ জানে না কত। আপনার নোন এনপিএল এর 60% is concentrated on 10 banks. 60টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংকে আপনার এনপিএল এর 60% কনসেন্ট্রেটেড। সিম্পল হিসাবে তার মানে হচ্ছে বাকি 50টা ব্যাংকে বাকি 40% এনপিএল কনসেন্ট্রেটেড। তার মানে ওই 50টা ব্যাংকের এনপিএল নিয়ে কথা বলার খুব বেশি কিছু দরকার নেই নন এনপিএল নিয়ে। আচ্ছা, 10টার মধ্যে রাষ্ট্রায়ত্ত 10টার মধ্যে কিন্তু আছে। এই কোন কোন ব্যাংক এই 10টার মধ্যে আছে, এটা সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টে আসে না। পত্রপত্রিকায় আমরা যেটা দেখি যে এই 10টার মধ্যে 6টাই হয়তো বা সরকারি ব্যাংক, 4টা প্রাইভেট ব্যাংকস। তার মধ্যে 2টা যত জানি আমি যে বিদেশি ব্যাংক, একটা আইসিবি ইসলামিক এবং আরেকটা হচ্ছে আরেকটা ব্যাংকের ব্রাঞ্চ যেটা খুবই ছোট। আসলে তার মানে কি, আসলে আমরা
এনপিএল এর প্রবলেম যেটা যতটুকু আমরা জানি সেটা এই 6টা সরকারি ব্যাংকের প্রবলেম। সরকারি ব্যাংকের প্রবলেমগুলোর জন্যে কি করতে হবে এই ব্যাপারে মানে কারেক্টিভ অ্যাকশন কী নিব সেটা অন্য ডিসকাশন। কিন্তু দেখুন, বাংলাদেশ সরকার তো ব্যাংকগুলোকে শেয়ার হোল্ডার হিসেবে বাঁচাতেই হবে। আপনার যদি ইকুইটি শর্টফল থাকে এই ব্যাংকগুলোতে, তাহলে আপনাকে হয় ইকুইটি পাম্প করতে হবে, নাহলে ব্যাংকগুলোকে ছোটো করে নিয়ে আসতে হবে। এই দুটোর একটাও না করে কিন্তু আমরা বছরের পর বছর রেখে দিতে পারি না। যেমন মার্জারের উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? যেমন ধরেন, আমি তো কোনো কারণ দেখি না যে বিডিবিএল সোনালী ব্যাংকের সাথে মার্জ না করতে পারার কোনো কারণ দেখি না। এটা হচ্ছে দুটো প্রবলেমকে একটা প্রবলেমে কনভার্ট করা, কারণ দুটোই সরকারের প্রবলেম। ব্যাপারটা এমন না যে আপনি সোনালী ব্যাংকের শেয়ার হোল্ডারদেরকে কিংবা ডিপোজিটারদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন বা বিডিবিএল এর শেয়ার হোল্ডারদের বদলে, সেটা তো না। দুটারই শেয়ার হোল্ডার সরকার। তো দুটা মার্জ করলে আসলে শেয়ার হোল্ডার হিসেবে সরকারের কোনো ডিফারেন্সই নেই। বাট যেই জিনিসটা আসলে মাথায় রাখা দরকার, নট সলভ দ্য প্রবলেম। ইট হ্যাজ মানে মার্জার হ্যাজ নাথিং টু ডু উইথ এনপিএল। কিন্তু আশরাফ ভাই, আমি বলি, যদি অনুমতি দেন, সেটা হলো যে আলোচনা যেটা হচ্ছে সেটা হলো এটা 80-র দশকেও ব্যাংকিং এর এই সরকারি ব্যাংকের পরিস্থিতি এরকম ছিল, 90 দশকে ছিল। আমরা ওইটা নিয়ে তখন কথা বলতাম, হ্যাঁ, এটা যে ওনাদেরকে করা। এখন সমস্যাটা হচ্ছে এটা তো ব্যক্তি খাতের ব্যাংকের ভিতরে ঢুকে গেছে এবং ওইখানে তো ক্রাইসিসটা বড় আকারে দেখা যাচ্ছে। মানে 90-র দশকে কিন্তু এই যে 25-30% ব্যাড লোন, এটা কিন্তু আমরা দেখে এসেছি আমাদের জীবদ্দশায়, আমাদের প্রফেশনাল লাইফে দেখা। সো এবং যেটা হয় যে এখান থেকে বের হতে গেলে কি হয়, আপনার একটা সময় গিয়ে আমি যদি হিস্টোরিক্যাল, আমি সেটাতেই আসছি যে প্রাইভেট ব্যাংক প্রবলেমগুলোতে আপনার দুটো অ্যাসপেক্ট আছে। একটু সংক্ষেপে বলবেন আমাদের সাথে। একটা হচ্ছে হিস্টোরিক্যালি আমরা যেটা করেছি, যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টর 3 গুণ বেড়েছে, সেই তুলনায় যেহেতু ব্যাড লোন বাড়েনি, সে কারণে দেখা গেছে যে আমাদের 30% ব্যাড লোনের লেভেল 10%-এর নিচে নেমে গেছে। আগামী 10 বছরে এটাই হবে। আমাদের বাংলাদেশেও আপনি যদি আজকে এনপিএল যদি হ্রাস টেনে ধরেন, যে এনপিএল যদি বাড়তে না দেন, আমার ব্যাংকিং সিস্টেম যদি গ্রো করে, ভালো গ্রোথ যদি হয়, তাহলে দেখা যাবে যে এখন যেটা 10% আছে সেটা 5% কিংবা 3%-এ নেমে যাবে। এটা হবে। বাট সেকেন্ড ইস্যু হচ্ছে, দেখেন একটু আগে যে আমি বলছিলাম যে দেখেন, আমাদের তো আসলে উন্নত দেশ হতে হবে। আমরা তো আর হতদরিদ্র দেশ নাই, ফেরত যেতেও চাই না আমরা। সো এই অবস্থায় ব্যাংকিং খাতের যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো আছে এনপিএলে, এটা ইমিডিয়েটলি মুভ না করলে এটা আসলে আমরা এটাকে সামনে আগিয়ে নিতে পারবো না। জি, এটা হচ্ছে রিয়েলিটি। জি, তৌফিকুল ইসলাম খান, একদম সংক্ষেপে, আমানতকারীরা ডিপোজিটররা খুব অনেকে দুশ্চিন্তায় আছেন। আমরা আমাদের ফিল্ড লেভেলে রিপোর্টিংয়ের ক্ষেত্রে দেখি যে তাদের একটা ধরনের দুশ্চিন্তা, কোনো ব্যাংক কি হবে, তাদের কোনো সমস্যা হবে কিনা, বা এই ধরনের মার্জার বা উদ্যোগ বা সার্বিকভাবে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কেমন হওয়া উচিত? বাংলাদেশ ব্যাংকের তো প্রথম যেটা অবস্থান হচ্ছে সেটা হলো কনফিডেন্স বিল্ড করা। হ্যাঁ, সো এটা তো আমি যেটা বলছিলাম, মার্জারটা তো জোর করে হবে না, বরং যেটা হচ্ছে সেটা হলো যে যেহেতু ওই কনফিডেন্সটা বিল্ডিং নাই, এটা আরও খারাপ জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। ইন দ্য সেন্স হলো যখনই এই আলোচনাগুলো আসছে, যাই শুনছে, গ্রাহকরা আতঙ্কিত হচ্ছেন এবং তারা ওই ব্যাংকগুলো থেকে কিন্তু দ্রুত, প্রথম হলো যে টাকা আর নতুন করে আমানত রাখবেন না এবং দ্রুত এটা থেকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ফলে ব্যাংকের লিকুইডিটি সিচুয়েশন আরও খারাপ হবে। আর উল্টোর দিকে যারা ঋণ নিয়েছেন তারা চিন্তা করবেন যে এটা তো ব্যাংক তো কলাপসি করছে, আমি না দিলে কেমন হয় বলে ঘাট চুলকাবে। ইট ক্যান ট্রিগার, আনলেস যদি আপনি মনে না করেন যে এটা পরিস্থিতিটাকে ভালো করবে। এই জন্য বলছি যে মার্জারটা একটা সায়েন্স আছে, এখানে প্রফেশনাল লোকজন কাজ করে। এটা যে বললেন যে নোন ফ্যাক্টর বলেছেন, তো আননোন, এটা পুরো বুককিপিং দেখে এটা ব্যবসায়িক একটা সিদ্ধান্ত হয়। সো এটা আমার মনে হয় অর্গানিকভাবে হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংকের যেটা করা উচিত সেটা হলো, রাদার দেন এই ব্যাংক ধরে ধরে যাওয়ার চাইতে, ওনাদের ব্যাংকিং খাতের একটা সুশাসন এবং এটার মধ্যে যেই দুর্নীতি এবং যেই ধরনের জায়গাগুলোয় উইকনেসগুলো আছে, তাদের ওভারসাইটের ক্যাপাসিটির যে উইকনেস থাকে, সেই জায়গাটায় মনোযোগ দেওয়া। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় শেষ, আজ এখানেই শেষ করছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।